যে সকল শিক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যেই ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে ক্লাস 12-এ উঠেছো, অর্থাৎ সামনে 2025-এর এইচএস এক্সাম দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে মূলত এইচএস এর ফিলোসফি বিষয়ের সম্পূর্ণ সিলেবাস অ্যান্ড নাম্বার স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। তার সাথে সাথে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ক্লাস 12-এর ফিলোসফি বিষয়ের কোন বইটি তুমি তোমার পাঠ্য বই হিসাবে নির্বাচন করতে পারো। ক্লাস 12-এর দর্শন বিষয়ের সম্পূর্ণ সিলেবাসটি আলোচনার পূর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ফিলোসফিক্যাল ওয়ার্ল্ড 24/7-এ। সিলেবাস দেখার আগে দেখে নাও তোমাদের টোটাল কত মার্কসের পরীক্ষা হয়। তোমাদের ফুল মার্কস হচ্ছে 100 মার্কস, যেখানে দুটো ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ দুটো ভাগে ডিভাইড করা হয়। এক হচ্ছে রিটেন এক্সাম আর দুই হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এটা তোমরা ক্লাস 11-এ যেভাবে পরীক্ষা দিয়েছো সেভাবেই কিন্তু নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে। এখানে তোমাদের ফিলোসফি বিষয়ের যেটা আছে, রিটেন এক্সামটা হয় 80 মার্কসের আর প্রজেক্ট ওয়ার্কটা হয় 20 মার্কসের। প্রজেক্ট ওয়ার্কটা মূলত স্কুল থেকেই তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা কোন টপিকের উপর প্রজেক্ট করবে। প্রজেক্ট নিয়ে কোনো চিন্তা না করাই ভালো, জাস্ট যথার্থ সময়ে স্কুল যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে প্রজেক্ট নিয়ে তোমরা সেটা ফলো করে প্রজেক্টটা সাবমিট করবে। রিটেন এক্সামের একটা বিষয় আছে, রিটেন এক্সাম তোমরা যে 80 মার্কসের দিচ্ছ, এখানে 40 নাম্বার থাকে এমসিকিউ অ্যান্ড এসিকিউ কোয়েশ্চেন অ্যান্ড 40 নাম্বার থাকে হচ্ছে বড় কোয়েশ্চেন, যেটাকে আমরা ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন বলে থাকি। এখানে তোমাদের টোটাল 5টা কোয়েশ্চেন থাকে অ্যান্ড ইচ কোয়েশ্চেন 8 মার্কস করে ক্যারি করে। সো এখানে তোমাদের 40 মার্কস। তো দেখে নাও 40 + 40 80, তাহলে টোটাল 80 মার্কসের তোমাদের এক্সাম দিতে হচ্ছে। আচ্ছা, তার সাথে সাথে জানিয়ে রাখি এইচএস এর যে কোনো সাবজেক্টের পাসিং মার্কস হচ্ছে রিটেন এক্সামে তোমাকে 30% তুলতে হবে আর প্রজেক্ট ওয়ার্কেও 30% তুলতে হবে। 80 যদি তুমি 30% করো তাহলে আসবে হচ্ছে 24, অর্থাৎ তোমাকে লিখে 24 তুলতেই হবে। অ্যান্ড প্রজেক্টে যদি তুমি 30% করো তাহলে আসছে হচ্ছে 6, অর্থাৎ তোমাকে প্রজেক্টেও 6 তুলতে হবে। তোমাদেরকে কিন্তু ইন্ডিভিজুয়ালি রিটেন এক্সামে ও পাস করতে হবে এবং প্রজেক্টেও পাস করতে হবে, এটা তোমাদেরকে আমি আগে থেকেই জানিয়ে রাখি। চলো এবার সম্পূর্ণ সিলেবাসটা দেখো। তোমাদের এবছর ক্লাস 12-এর যে টপিকটা, অর্থাৎ তোমরা ক্লাস 12-এ ফিলোসফি যে পার্টটা পড়বে সেই ফিলোসফির পার্টটা সাধারণত বলে থাকা হয় ওয়েস্টার্ন লজিক। খুব ইন্টারেস্টিং একটা পার্ট, প্রচুর স্কোরিং নাম্বার ওঠে। আর ক্লাস 11-এর থেকে ক্লাস 12-এর ফিলোসফি অনেক অনেক সহজ। তো দেখো এই ওয়েস্টার্ন ফিলোসফি অর্থাৎ ওয়েস্টার্ন লজিক যেটা আছে, ওয়েস্টার্ন ফিলোসফি বলা ভুল হবে, ওয়েস্টার্ন লজিক যেটা আছে সেই সম্পূর্ণ সিলেবাসটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে অবরোহ যুক্তি আর দুই হচ্ছে আরোহ যুক্তি। এই অবরোহ যুক্তির পার্ট থেকে তোমাদের ওই যে 80 মার্কসের রিটার্ন এক্সাম হবে, ওখানে এই অবরোহ যুক্তির পার্ট থেকে তোমাকে 50 মার্কসের এমসিকিউ অ্যান্ড বড কোশ্চেন দেওয়া হবে। আর আরোহ যুক্তির পার্ট থেকে 30 মার্কসের এমসিকিউ অ্যান্ড ব্রড কোশ্চেন দেওয়া হবে। এখন তাহলে দেখে নিতে হবে যে অবরোহ যুক্তির কোন কোন চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন আসছে আর শর্ট কোশ্চেন আসছে, আর আরোহ যুক্তির কোন কোন চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন আসছে আর শর্ট কোশ্চেন আসছে। তো প্রথমে আমি অবরোহ যুক্তি থেকে শুরু করছি। তো দেখো অবরোহ যুক্তি বা অবরোহ অনুমান থেকে যে 50 মার্কস আসছে সেটার নাম্বার ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদের টেবিলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। অবরোহ যুক্তির টোটাল 7টা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে। প্রথম দেখে নিতেই পাচ্ছ, তোমাদের প্রথম চ্যাপ্টার হচ্ছে যুক্তি। টোটাল দেখো এখান থেকে তোমাদের যুক্তি থেকে 4টে কোয়েশ্চেন দেবে, 3টে এমসিকিউ অ্যান্ড একটা এসিকিউ। এখান থেকে কোনো বড় প্রশ্ন আসে না। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার দেখো বচন, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, কারণ ক্লাস 12-এর যে ফিলোসফিটা বেস করে আছে সেটা হচ্ছে বচনের ওপরেই। তোমরা যদি বচন পরিবর্তন করা শিখে যাও, যেটা নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আনবো, খুব ইজি একটা বিষয়, তাহলে কিন্তু ক্লাস 12-এর সম্পূর্ণ সিলেবাস তোমাদের কাছে জল ভাতের মতো লাগবে। এই বচন থেকে দেখো 2টো এমসিকিউ আসছে, কোনো এসিকিউ কোয়েশ্চেন এখান থেকে আসে না, এবং 8 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে যেখানে একটা লং কোয়েশ্চেন লিখতে দেওয়া হয় আর তার সাথে অথবাতে থাকে 4টে বচন। পার এই 4টে বচনের প্রতিটির মান হচ্ছে 2 মার্কস করে। তারপরের চ্যাপ্টার দেখো অবরোহ যুক্তি থেকে বলছি, এখনো আরোহ যুক্তিতে আমরা যাইনি। তারপরের চ্যাপ্টার হচ্ছে বচনের বিরোধিতা ও বিরূপতা।
এখান থেকে 2 মার্কসের এমসিকিউ আসছে অ্যান্ড 2 মার্কসের এসএকিউ আসছে, কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না। অমাধ্যম অনুমান বলে এই অধ্যায় থেকে এমসিকিউ কোনো কোয়েশ্চেন নেই, কিন্তু এসএকিউ একটা আছে, অর্থাৎ 1 মার্কসের তোমরা এখান থেকে এসএকিউ কোয়েশ্চেন পেয়ে যাবে। আর ব্রড কোয়েশ্চেন এখান থেকে একটা আছে। নিরপেক্ষ ন্যায় এই চ্যাপ্টারটাও খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই বচন চ্যাপ্টারটা তোমরা যদি না ভালো করে প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটা করা একটু জটিল। এই নিরপেক্ষ ন্যায় থেকে 2 মার্কসের অর্থাৎ এই নিরপেক্ষ ন্যায় থেকে 1 মার্কসের দুটো কোয়েশ্চেন আসছে এমসিকিউ কোয়েশ্চেন, এসিকিউ কোয়েশ্চেন এখানে নেই। অ্যান্ড তোমাদের বড় কোয়েশ্চেন হচ্ছে এখানে 8 মার্কসের একটা বড় প্রশ্ন আসবে। প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে দুটো এমসিকিউ আসছে, দুটো এসএকিউ আসছে, কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না। বুলীয় ভাষ্য ও ভেনচিত্র এই অধ্যায় থেকেও একইভাবে দুটো এমসিকিউ আসছে, দুটো এসএকিউ আসছে, এখান থেকেও কোনরূপ বড় প্রশ্ন আসছে না। আর তোমাদের অবরোহ যুক্তির সর্বশেষ চ্যাপ্টার সত্যাপেক্ষক, এখান থেকে সর্বমোট তোমাদের 3টে এমসিকিউ অ্যান্ড দুটো এসএকিউ কোশ্চেন আসছে, এখান থেকেও কিন্তু কোনো বড় প্রশ্ন আসছে না। এই গেল তোমাদের ক্লাস 12-এ দর্শন বিষয়ের অবরোহ যুক্তি থেকে যে 50 মার্কসের কোশ্চেন হয় তার নাম্বার স্ট্রাকচার বা নাম্বার ডিভিশনটা। এবার আমাদেরকে দেখে নিতে হবে আরোহ যুক্তি। আরোহ যুক্তি থেকে আমরা দেখেছি 30 মার্কসের কোশ্চেন আসবে, দেখে নাও। এটাও আমি টেবিলের মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। এখান থেকে আরোহ অনুমানের প্রথম অধ্যায় হচ্ছে আরোহ অনুমানের স্বরূপ। এই অধ্যায় থেকে 3টে এমসিকিউ প্রশ্ন আর 3টে এসিকিউ প্রশ্ন আসছে, কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না। তারপরের চ্যাপ্টার হচ্ছে কারণ, এই অধ্যায় থেকেও 3টে এমসিকিউ কোশ্চেন আসছে, 3টে এসিকিউ কোশ্চেন আসছে, কোনো প্রকার বড় প্রশ্ন আসছে না। তারপরের দুটো চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই আরোহ যুক্তি থেকে, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখানে তোমাদের 5টা পরীক্ষামূলক পদ্ধতি পড়তে হবে মিলের। তার মধ্যে তোমাদের সিলেবাসে 4টে আছে আর একটা এক্সট্রা আছে যেটা তোমাদের সিলেবাস নেই, তো সর্বমোট বলতে পারো 5টা নয়। মিলের যে 5টা পরীক্ষামূলক পদ্ধতি আছে তার মধ্যে 4টে তোমাদের সিলেবাসে আছে, একটা নেই। এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমাদের দুটো এমসিকিউ আসছে অ্যান্ড একটা 8 মার্কসের বড় প্রশ্ন আসছে। আর সবার শেষ চ্যাপ্টার যেটা হচ্ছে আরোহমূলক দোষ, এখান থেকে এমসিকিউ আর এসিকিউ কোশ্চেন আসে না সাধারণত। বড় প্রশ্ন যেটা দিচ্ছে সেটা হচ্ছে 8 মার্কসের একটা বড় প্রশ্ন, তাও এটাকে দুটো ভাগে ভাগ করা হয় 4+4। এই গেল তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এখনো পর্যন্ত যারা ভিডিওটির সাথে যুক্ত আছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল অবশ্যই শেয়ার করো, আর তার আগে ভিডিওটিকে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ 2025-এ যারা এইচএস দিতে চলেছো তাদের জন্য আমাদের চ্যানেলে খুব দ্রুতই সাজেশন আমি আপলোড করব। গত বছর অর্থাৎ 2024-এ কিন্তু আমাদের সাজেশন থেকে প্রায় 94%-এরও বেশি সাজেশন কমন এসেছিল। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। এবারে সবার শেষ টপিক যেটা নিয়ে আলোচনা করব, কি বই পড়বো। দেখো, ফিলোসফি অর্থাৎ দর্শনের যে বইটা সাধারণত মার্কেটে সবাই রেফার করে, যে কোনো টিচার যে কোনো স্কুল, সেটা হচ্ছে এই রায় ও মার্টিনের দর্শন, মন্ডলার সরকারের লেখা। আমি নিজে পড়েছি, বহু শিক্ষার্থী বন্ধু যারা আমার ফ্রেন্ড সার্কেলে আছে তারাও এই বইটা পড়েছে, আমাদের স্কুলেও কিন্তু এই বইটা রেফার করা হতো। তো এই বইটা এখনো পর্যন্ত প্রচুর ভালো বই, প্রচুর সুন্দরভাবে সাজানো কন্টেন্ট দিয়ে, ক্লাস 12-এর জন্য তো খুব ভালো বই। তো আমি বলবো এই বইটা কিনে তোমরা পড়া স্টার্ট করো। ভিডিওর শেষে তোমাদের একটা জিনিস জানার আছে। দেখো, সিলেবাস চেঞ্জের একটা বিষয় চলছে। যারা 2025-এ এইচএস দেবে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের কিন্তু কোনোরূপ সিলেবাস চেঞ্জ হচ্ছে না। তোমাদের কিন্তু প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, প্রিভিয়াস সিলেবাসের যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু এক্সাম হবে। তো তোমাদের ঘাবড়ানোর কোনো কিছু নেই। তোমাদের পরবর্তীকালে অর্থাৎ যারা এবছর ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠবে তাদের কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সাম চলবে। তো তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা স্টার্ট করো, পরীক্ষা কিন্তু দোরগোড়ায়। তোমাদের কিন্তু টেস্ট এক্সাম হবে, টেস্ট এক্সাম যে হবে না এটা ভেবো না, তোমাদেরও কিন্তু টেস্ট এক্সাম হবে। ভিডিওটির সাথে যুক্ত থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীকালে অন্য একটি নতুন ভিডিওর সাথে। অবশ্যই